আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এইটার অনুশীলনী যেটা আছে, অনুশীলনী 7, সেটা আমরা এক এক করে সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবে। এক নাম্বার থেকে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2 এবং রেখাটি 4-5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এখানে দেখা যাচ্ছে ঢাল দেয়া আছে আর একটা বিন্দু দেয়া আছে। তাহলে আমরা কিন্তু জানি যে যে কোনো একটা বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল দেয়া আছে, এরকম একটি সরলরেখার সমীকরণটি আমাদের জানা আছে। তো সেই সমীকরণটি আমরা যেটা জানি, y minus y1 equal to -2x - 4, এইটা সমীকরণ। তাহলে এই সমীকরণের মধ্যে দেখো তাহলে যে কোনো একটি বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল দেয়া আছে, এরকম একটা সমীকরণ নির্ণয়ের সূত্র কিন্তু আমাদের জানা আছে। সেই সূত্রটি প্রয়োগ করে কিন্তু আমরা এই সরলরেখার সমীকরণটি বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি m ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y minus y1 equal to m into x minus x1। দেখো, তাহলে যে কোনো একটা বিন্দু দিয়ে এই x1 y1 বিন্দু দিয়ে যায় এবং m ঢাল বিশিষ্ট, এই যে m, এটার m ঢাল বিশিষ্ট, তাহলে সমীকরণটা হবে এটা। তো এখানে আমাদের বিন্দুটা কিন্তু দেয়া আছে 4-5, এখানে x1 হলো 4 আর y1 হলো -5, আর m যেটা ঢাল সেটা হলো এই যে -2, এটা দেয়া আছে। তাহলে দেয়া আছে m equal to -2, x1 equal to 4, y1 equal to -5। অতএব নির্ণীয় সরলরেখার সমীকরণটি কি হবে? তাহলে আমরা জাস্ট এখানে এই যে আমাদের যে সমীকরণ, এইখানে আমরা মানগুলো বসিয়ে দেব। m এর মান বসবো -2, x1 4 আর y1 -5। তাহলে এখানে আমরা পাবো y minus y1 হলো -5 আর m -2 x minus x1 হলো 4। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। y plus 5 equal to -2 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, -2x প্লাস 4 2 = 8। এখন আমরা x y সবগুলোকে একদিকে নিয়ে আসব আর বাকি সংখ্যাটা অন্যদিকে রাখবো। তাহলে হবে 2x plus y equal to 8 - 5। এটাই হলো নির্ণয় সমীকরণ। ঠিক আছে, সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাই হলো আনসার। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো দুইটি বিন্দু দেয়া আছে, এই দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এর আগে আমরা একটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখা বের করলাম, এবার দুইটি বিন্দু দিয়ে।
আর সরলরেখাটির ঢালও বের করতে হবে। এখন দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কিন্তু আমাদের জানা আছে। এই সূত্রটা কি? বিন্দু দুটি যদি এরকম হয় x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ y minus y1 y1 minus y2 x minus x1 x1 minus x2 এটা হলো সমীকরণ। ঠিক আছে, এটা মনে রাখা কিন্তু ইজি। তোমরা দেখো y থেকে y1 মাইনাস, আবার y1 থেকে y2 মাইনাস, x থেকে x1 মাইনাস, তারপর আবার x1 থেকে x2 মাইনাস। তো এই সূত্রের মধ্যে দেখো যে বিন্দু দুটো দেয়া আছে এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এটার সরলরেখাটার সমীকরণ পেয়ে যাব। তাহলে সরলরেখাটা আমাদের কি হবে? যেহেতু পয়েন্ট দুটার নাম দেয়া আছে এ বি, তাহলে এ বি সরলরেখার সমীকরণ। অতএব এ বি সরলরেখার সমীকরণ ইকুয়াল টু, আমরা জাস্ট মান বসিয়ে দেব এখানে। আমরা x1 x2 y1 y2 এটার মান বসিয়ে দেব। তাহলে এখানে আমরা এখানে সাইডে লিখে নিতে পারি a 3 minus 3 আর b 4 minus 2। তাহলে এখানে কিন্তু সবসময় এরকম হবে, এটা হবে x1 y1, এটা x2 y2। ঠিক আছে, মানগুলো এখন বসিয়ে দেব। y1 x x x থাকবে, x1 হলো 3 মাইনাস x2 হলো 4। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। মাইনাসে মাইনাসে প্লাস, 3 থেকে 4 মাইনাস করলে -1। এখানে -3 + 2, তার মানে এটাও কিন্তু -1। তাহলে দেখো এখানে নিচে যেহেতু দুইটাই -1 নেগেটিভ, এটা কিন্তু আমরা অমিট করতে পারি, আবার চাইলে গুণ করেও দিতে পারি। তাহলে উপরে y + 3 আর এদিকে x - 3, দুইটাই জাস্ট নিচ থেকে -1 দিয়ে গুণ করে দিলেই হলো। বোথ সাইডে -1 গুণ করলে এই দুটো কেটে যাচ্ছে, তার মানে উপরে যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখন x y গুলোকে আমরা সাইড চেঞ্জ করে x - y minus 3 minus 3, এটাই হবে উত্তর। তাহলে একটা উত্তর পেলাম আমরা। আবার বলা হয়েছে সরলরেখাটির ঢাল নির্ণয় করতে। এখন ঢালেরও কিন্তু সূত্র আছে, যে দুইটি বিন্দু দিয়ে গমনকারী ঢাল আমরা জানি ঢাল ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এখানেও আমরা একইভাবে মান বসিয়ে দেব। তাহলে y2 কত? y2 হলো -2 মাইনাস y1 হলো -3 আর x2 আছে x2 4 x1 3, 4 minus 3। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব 1। তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম, দুটো উত্তরই আমরা পেয়ে গেলাম। এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া যায় x1 y1 ও x2 y2 বিন্দুগামী। যেহেতু দুটি বিন্দুগামী সরলরেখার ঢাল হলো এটা, তো সেই জন্য আমরা এটা এখানে লিখে দেব। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো।
নতুন জিনিস সবসময় একটু কঠিন লাগে শুরুতে, আর এই জিনিসগুলো যদি মনে রাখা যায়, ফর্মুলাগুলো যদি মনে রাখা যায়, তাহলে কিন্তু এগুলো করতে খুব বেশি কঠিন হবে না। এবার আমরা 3 নাম্বারটা দেখে নেই। দেখাও যে এ, বি এবং সি এই বিন্দু তিনটি সমরেখ। সমরেখ মানে একই রেখা, হ্যাঁ, তার মানে এই বিন্দু তিনটা একটা রেখার উপরেই অবস্থান করছে। তো এখন এইটা যে সমরেখ, এটা আমরা কিভাবে প্রুফ করব? এখন দেখো এই যে এখানে 3টা বিন্দু দেয়া আছে, এই 3টা বিন্দু থেকে আমরা যদি এই তাহলে এ বি দিয়ে একটা সমীকরণ বের করা যাবে, বিসি দিয়ে আরেকটা করা যাবে, আবার এসি দিয়ে কিন্তু আরেকটা লাইন বের করা যাবে। 3টা সরলরেখার সমীকরণ বের করা যাবে, তাই না? তো 3টা যদি সরলরেখা হয়, তো এর মধ্যে থেকে যে কোনো দুইটার সরলরেখার ঢাল আমরা বের করব। ঢাল হলো এম। তো এখন এই ঢাল বের করার পরে আমরা দেখব ঢাল দুইটা যদি সমান হয়, হ্যাঁ, ঢাল সমান হলে সেই রেখা দুইটি অবশ্যই সমান্তরাল রেখা হবে। ঠিক আছে? তাহলে আমরা শুরুতেই এটা দেখি যে সরলরেখাগুলো সমান্তরাল কিনা। এ তাহলে এ বি রেখার ঢাল এখন ঢালের সূত্র আমরা কি জানি? y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখানে y2 এটা, y1 এটা, x2 এটা, x1 এটা। ওয়ান বাই 4। আবার একইভাবে আমরা এখানে বিসিও বের করতে পারি অথবা এসিও বের করতে পারি, যে কোনোটাই বের করা যাবে। এসি রেখার ঢাল তাহলে একইভাবে এখানে হলো এটা x1 x2 x1 y1, এটা x2 y2। তাহলে এখানে y2 1 মাইনাস y1 মাইনাস 3, x2 16 মাইনাস x1 0, মাইনাসে মাইনাসে প্লাস 3 16, তাহলে 4/16 মানে 1/4। তাহলে দেখো এই যে দুইটি রেখা, এ বি রেখার ঢালও 1/4, আবার এসি রেখার ঢালও 1/4। তার মানে দুইটি রেখার ঢাল সমান, আর ঢাল যদি সমান হয় তাহলে আমরা জানি যে রেখা দুইটা সমান্তরাল। হ্যাঁ, এটা সমান্তরাল একইভাবে যাবে। এখন রেখা দুটি সমান্তরাল পেলাম। এখন যেহেতু এই যে এ বি আর এসি, তার মানে এ বিন্দুটা কিন্তু দেখো দুইটার মধ্যে কমন, এ এখানেও আছে, এ এখানেও আছে, তার মানে একটা বিন্দু কিন্তু কমন। যেহেতু সমান্তরাল, তাহলে আবার বলা হচ্ছে কমন, মানে ওই বিন্দুটা দুইটার মধ্যে আছে, তার মানে এই দুইটা লাইন একই রেখা হবে না, একটা আরেকটার উপরে অবস্থান করছে। নইলে তো এই বিন্দুটা দুইটার মধ্যে কিভাবে থাকবে? সমান্তরাল মানে একটার সাথে একটা কিন্তু রেল লাইনের মতো, একটার সাথে একটা কখনোই মিলবে না। হ্যাঁ, তো কিন্তু দেখা যাচ্ছে এই বিন্দুটা দুই লাইনের মধ্যে আছে, তার মানে আমরা বলতে পারি এই লাইনটা এই লাইনের উপরে অবস্থান করছে, একটা লাইন আর একটা লাইনের উপরে অবস্থান করছে। ঠিক আছে? আর এভাবে একটা লাইন যদি একটা লাইনের উপরে অবস্থান করে, তাহলে এই যে 3টা বিন্দুই, আবার আমরা যদি এই যে বিসি বের করি তখনও কিন্তু দেখব আমরা আর একটা বিন্দুও ওইটার উপরে অবস্থান করছে, তার মানে এই 3টা বিন্দুই একটা লাইনের উপর অবস্থান করছে, তার মানে এই বিন্দু 3টা এটা কি হবে? সমরেখ। ঠিক আছে? মানে একই রেখার উপরে অবস্থান করছে। তাহলে এই কথাগুলোই আমাদের এখানে লিখে দিতে হবে। যেহেতু এ বি ও এসি রেখার ঢাল
সমান, তাই রেখা দুটি সমান্তরাল। আবার রেখা দুটি বিন্দু দিয়ে যায়। যেহেতু একই বিন্দু দিয়ে যায় এবং সমান্তরাল, তাই এবি ও এসি একই সরলরেখা। অতএব বিন্দুগুলি সমরেখ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো এখানেও তিনটি বিন্দু দেয়া আছে এ বি সি। বিন্দু তিনটি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান বের করো। এখন বলা হচ্ছে এই তিনটা বিন্দু সমরেখ। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই তিনটা বিন্দু কিভাবে সমরেখ হয় সেটা কিন্তু আমরা দেখলাম। আর এখানে বলেই দেয়া আছে যে এই তিনটা বিন্দু সমরেখ। তাহলে সমরেখ যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো? এই যে ঢাল সমান হতে হবে। হ্যাঁ, ঢাল সমান হলেই সমরেখ হবে। তাহলে আমরা যে কোনো এরকম দুইটা বিন্দুর ঢাল বের করে নেব, দুইটা রেখার ঢাল বের করে নেব। সেই ঢাল দুইটা তাহলে সমান হবে। হ্যাঁ, এরকম দুইটা ঢাল পাবো আমরা, এই ঢাল দুইটা সমান হবে। তাহলে এটা সমান এটা যদি আমরা লিখি, এটা সমান এটা যখন হবে, সেই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এই যে টি এর মান বের করতে পারবো। ঠিক আছে, কারণ আমাদেরকে এখানে বলা হয়েছে টি এর সম্ভাব্য মান বের করো। তা আমরা ওই দুইটা সমান করে যে ইকুয়েশনটা পাবো সেখান থেকে আমরা টি এর মান বের করে নেব। এই হলো তিনটি বিন্দু। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এ বি রেখার ঢাল m1 ইকুয়াল টু, এখানে আমরা সূত্রটা লিখে নেই, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। 2 মাইনাস, যেহেতু এ বি নিয়েছি তাহলে এই দুইটা বিন্দু নিতে হবে। ঠিক আছে, এ বি রেখার ঢাল এই দুইটা বিন্দু। তাহলে এটা x1 y1 x2 y2 মাইনাস 1 t মাইনাস 1। বাই টি মাইনাস 1। তারপরে আরেকটা আমরা বের করছি এসি রেখার ঢাল। এসি রেখার ঢাল m2 ইকুয়াল টু, এখানেও কিন্তু একই সূত্র y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেব। এই এখন এটা আর এটা নিতে হবে। ঠিক আছে, তাহলে y2 হবে t প্লাস 3 মাইনাস y1 মাইনাস 1। নিচে মানটা বসিয়ে দেব। t স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে t প্লাস 3 প্লাস 1 তাহলে এটা হবে t প্লাস 4 t স্কোয়ার মাইনাস 1। এখন প্রশ্নে কিন্তু বলা আছে তিনটি বিন্দু সমরেখ। হ্যাঁ, তাহলে তিনটি বিন্দু সমরেখা হলে কিন্তু ঢাল সমান m1 ইকুয়াল টু m2 হবে। তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাই তাদের ঢাল সমান।
অতএব m1 ইকুয়াল টু m2। এখন m1 এর মান কি 3/t - 1 t plus 4 t স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব, এটার সাথে এটা গুণ দেব আর এটার সাথে এটা। তাহলে 3t স্কয়ার মাইনাস 3 t স্কয়ার মাইনাস t প্লাস 4t মাইনাস 4। তাহলে এদিকে t স্কয়ার প্লাস 3t মাইনাস 4। এখন আমরা সাইড চেঞ্জ করে দেব, মাইনাস 3t মাইনাস 3 প্লাস 4। এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে মাইনাস 2t আমরা কমন নিতে পারি, t মাইনাস 1 মাইনাস 1 t মাইনাস 1। t মাইনাস 1 যদি কমন নেই তাহলে 2t মাইনাস 1। therefore t minus 1 equal to 0, t equal to 1 or 2t minus 1 equal to 0। কারণ এখানে দুইটাই আলাদা আলাদাভাবে এটা ইকুয়াল টু 0 হবে আর এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখানে t এর দুইটা মান পাবো, 2t equal to 1, অতএব t equal to হাফ। অতএব t এর মান 1/2। সম্ভাব্য মানগুলো কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে। এটাই হলো আমাদের আনসার, t এর আমরা দুইটা মান পেলাম। এরপর আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাব। a b c d এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও। তো এর জন্য আমাদেরকে প্রথমে একটা লেখচিত্র নিয়ে নিতে হবে, তারপরে সবগুলো বিন্দু আমরা এক এক করে বসাবো। এরপরে হলো এ বি বি সি সি ডি এ ডি রেখাংশ আঁকো। তো যে বিন্দুগুলো বসাবো সেই লাইনগুলো আমরা যোগ করে দেবো। এভাবে যোগ করে দেওয়ার পরে আমরা দেখব এটা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে আমরা বুঝাবো যে কেন এই ক্ষেত্রটাকে আমরা এটা কোন ধরনের ক্ষেত্র সেটা আমরা একটা যুক্তি দেব, ঠিক আছে। তাহলে চলো শুরুতেই আমরা লেখচিত্রে এই বিন্দুগুলো বসিয়ে দেই। তাহলে আমরা গ্রাফ পেপার নিয়ে নিলাম। এখন এখানে আমরা এ বি সি ডি এই বিন্দুগুলো লেখচিত্রে বসাই। তাহলে প্রথমে আমাদের এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এঁকে নিতে হবে। আমি এখানে এক সাইড করে আঁকছি, এর কারণ হলো দেখো সবগুলো বিন্দুই কিন্তু পজিটিভ, হ্যাঁ, এখানে কোনো নেগেটিভ নাই, হ্যাঁ, ঋণাত্মক নাই। তো সবগুলো বিন্দুই কিন্তু এই যে এই ঘরে বসবে, সেই জন্য আমি এই ঘরটাকে বড় রাখছি, এদিকে আমাদের কিন্তু প্রয়োজন হবে না। এখন বিন্দুগুলো কি, প্রথম বিন্দুটা আছে 2 2, তাহলে আমরা এভাবে গুণে নেব। আমরা প্রত্যেকটা ঘরকে এক ঘর করে কাউন্ট করছি, তাহলে এটা 2 আর উপরের দিকে 2, বিন্দুটা হবে এখানে। এরপরে আছে 10 1, তাহলে এভাবে আমরা কাউন্ট করব। দেখো প্রত্যেকটা দাগে কিন্তু 5 করে, তাহলে আমরা সরাসরি না গুনেও কিন্তু এখানে বের করতে পারি যে এটা 10 আর 1 হলো এটা, তাহলে পয়েন্টটা হবে এখানে 10 1, এটা 2 2।
এরপরে আছে 11 9, তাহলে 11 9 এইখানে হবে। এ, এটা বি সি, আর ডি বিন্দু আমরা বসাবো 3 10, তাহলে এখানে 3, এখান থেকে 3, আর এই যেটা 5 10 এইখানে পাবো আমরা, এদিক থেকে 3 আর এখানে 10, তাহলে এটা হচ্ছে এই বিন্দু, তাহলে ডি 3 10। এখন আমরা এই লাইনগুলো যোগ করে দেব। সিডি যোগ করে দিলাম, এডি যোগ করলাম, বিসি যোগ করে দিচ্ছি, এবিও যোগ করে দিলাম। তাহলে দেখো এটা কি ধরনের ক্ষেত্র হলো, এটা কিন্তু একটা চতুর্ভুজ পেলাম আমরা। হ্যাঁ, এখন এটা চতুর্ভুজ, এখন কি আমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে বলা হয়েছে, তাহলে আমরা এটা চতুর্ভুজ, কি ধরনের চতুর্ভুজ সেটা আমরা এখানে বের করে দেখাবো। তার আগে আমরা কিছুটা লিখে নেব। এখানে আমরা যে লাইনগুলো যোগ করলাম এগুলো আমরা এখানে বলবো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কর্ণ বের করতে হবে, তাহলে আমরা বিডি কর্ণ এঁকে নেই, আর এসি কর্ণ। তাহলে আমরা কি কি কাজ করলাম সেটা আমরা এখানে লিখে নেব। তাহলে বিন্দুগুলো যোগ করে আমরা এ বি, বিসি, সিডি ও এডি রেখাংশ পেলাম। ফলে এ বি সি ডি একটি চতুর্ভুজ তৈরি হলো। এখন আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তার মানে আমরা এইগুলোর বাহুগুলো, এই যে এ বি, মানে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু দিয়ে বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি। আবার বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। আবার এই যে বিডি কর্ণ, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে এটার দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। সবগুলো দৈর্ঘ্য বের করে দেখব আমরা এটা কি ধরনের চতুর্ভুজ, তাহলেই এটার ব্যাখ্যা প্রদান করা হবে। তাহলে শুরুতেই আমরা এবির দৈর্ঘ্য √, এটা কিন্তু সূত্র, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে, এটা হলো সূত্র। তো প্রত্যেকটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করব। আর এই সূত্র মানেই হলো এই যে এখানে যে বিন্দু আছে এটা আমাদের x1 y1 x2 y2, তাহলে এই মান দুটো আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে কিন্তু আমরা এবির দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এটা হবে 2 মাইনাস 10 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে পারবো আমরা 65 ইউনিট। যেহেতু এখানে ইউনিট দেওয়া নেই, আমরা ইউনিট বা একক কথাটা লিখব। এইভাবে আমরা বিসির দৈর্ঘ্য বের করব। বিসির দৈর্ঘ্য এখানে আর সূত্র লিখব না, আমরা সরাসরি এটা বসিয়ে দেব এবং মান বের করে নেব একইভাবে। তাহলে এটাও কিন্তু আমরা পাবো 65 একক। এরপরে আমরা সিডির দৈর্ঘ্য বের করব।
এখানেও আমরা ক্যালকুলেশন করলে এটাও পাবো 65 একক। এবার ডি এর দৈর্ঘ্য বের করে নেব। ডি এর দৈর্ঘ্য মানে এই যে এটা, মানে আমরা জাস্ট 4টা বাহুর যে বিন্দুগুলো আছে এই যে ডি এ, তার মানে এটা আর এটা, এই বিন্দু দুইটা ইউজ করে আমরা ডি এর বাহু বের করব। এরপরে বের করব বিডি কর্ণের দৈর্ঘ্য আর এসি কর্ণের দৈর্ঘ্য, তখন আমরা এই দুটো নেব। ঠিক আছে, ওই একই সূত্রের মধ্যে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি। এখানেও আমরা পাবো 65 একক। এখন এসি কর্ণের দৈর্ঘ্য আর কর্ণ আরেকটা আছে যেটা বিডি কর্ণের দৈর্ঘ্য। এখন দেখো এই যে আমরা কর্ণ দুইটা আঁকলাম, এই কর্ণের দুইটার একক দৈর্ঘ্য কিন্তু সমান, এটাও √130, এটাও √130। আর দেখো যে বাহুগুলো আমরা দৈর্ঘ্য বের করেছি সবগুলো বাহু এই যে √65, √65, এটাও √65, তার মানে 4টি বাহুই কিন্তু সমান, তার মানে 4টি বাহু সমান আর কর্ণ দুইটির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কি বলতে পারি, এটা একটি চতুর্ভুজ, এটি একটি বর্গক্ষেত্র। অতএব এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ এবং কর্ণ এসি ইকুয়াল টু বিডি। অতএব চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা বেশ লেন্দি, কিন্তু বুঝতে পারলে এটা এক এক করে তোমরা বের করে নিতে পারবে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন 6 নম্বর প্রশ্নটি দেখে নেই। 3টি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি এটা দেয়া আছে, হ্যাঁ, বিন্দু 3টা। যদি এ বি ইকুয়াল টু বিসি হয় তবে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আমরা এর মানটা বের করে নেব। আর এর মান বের করতে হলে দেখো 3টা পয়েন্ট যেহেতু দেয়া আছে, তাহলে এবি সমান কত, আমরা এ আর বি এই দুইটা পয়েন্ট থেকে এ বির দৈর্ঘ্যটা বের করে নিব। তারপরে বিসি বের করে নেব বি আর সি থেকে। বের করে যেটা আসবে সেই দুটো ইকুয়াল টু দিয়ে যে ইকুয়েশনটা পাবো আমরা, সেই সমীকরণটা সমাধান করলেই কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই এর মানটা বের করে নেই। তিনটি বিন্দুর স্থানাঙ্ক -2 1, বি 10 6 ও সি এ -6 দেয়া আছে, তাই তো? অতএব আমরা সরাসরি এ বি বের করব। এ বি কি, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ফর্মুলা দেখেছি। x1 - x2
হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আমি এখানে ফর্মুলা একবার লিখে দেখালাম। তাহলে x1 হলো -2 আর x2 10, y1 1 মাইনাস y2 হলো 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এখানে 13 পাবো। ঠিক আছে, এটা তোমরা করে দেখতে পারো। আমি এখানে একটু শর্টলি করব, কারণ সব কিছু লিখে করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে এবং ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আমরা দেখো এখানে 144 আর 25, তো 169 মানে 13 আসবে। ঠিক আছে, তোমরা ডিটেলটা করেও নিতে পারো। এখন আমরা বিসি বের করব একইভাবে এই বি আর সি পয়েন্টটা নিয়ে। তাহলে এটা পাবো 10 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 6 মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 6। তাহলে এটা 10 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 12 হোল স্কোয়ার। এটা করা যাচ্ছে না যেহেতু এখানে এ আছে, হ্যাঁ, সেই জন্য আমরা এটা এখানে এভাবেই রেখে দেব। এখন প্রশ্নে কিন্তু বলা আছে এ বি ইকুয়াল টু বিসি, তাই না? এ বি ইকুয়াল টু বিসি। তাহলে এই যে এ বি 13 আর বিসি এটা, তাহলে এইটা ইকুয়াল টু 13 আমরা লিখতে পারি। অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুসারে যে কোনোটাই লিখতে পারো। এ বি ইকুয়াল টু বিসি, তাহলে এ বি হলো 13, তাহলে বোথ সাইড স্কোয়ার করি আমরা। তাহলে এখান থেকে স্কোয়ার উঠে যাবে আর এটার উপরে স্কোয়ার হয়ে গেল, প্লাস 10 মাইনাস এ হোল স্কোয়ার 169 মাইনাস 144। এখানে লিখে দেই বর্গ করে। তাহলে এখানে আমরা পাচ্ছি 25, 10 মাইনাস এ, তাহলে এখানে তো 5 স্কোয়ার লেখা যায়। তাহলে বোথ সাইডে আমরা স্কোয়ার রুট করলে পাবো 10 মাইনাস এ ইকুয়াল টু 5 और a ইকুয়াল টু 10 মাইনাস 5। এখানে প্লাস মাইনাস 5 বসাবো আমরা, তাতে যেহেতু আমাদের এখানে দুইটা মান আসবে। অতএব a ইকুয়াল টু 10 प्लस 5 মানে 15 और a इक्वल टू 10 माइनस 5 इक्वल टू 5। তাহলে এর সম্ভাব্য বিভিন্ন মান বের করতে বলেছে, এজন্য কিন্তু আমরা এখানে সব সময় যে কোনো স্কয়ারকে উঠিয়ে দিলে রুট করলে এটা কিন্তু প্লাস মাইনাস হিসেবে দুইটা আসে। ঠিক আছে, সেই হিসেবে আমরা এখানে দিলাম। তাহলে এখানে দেখো এ এর আমরা দুইটা মান পেলাম। অতএব a ইকুয়াল টু 5, 15 যে কোনোটাই হতে পারে। এটা প্রথম প্রশ্নের উত্তর। এবার দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এর দুইটা মান পেয়েছি আমরা, দুইটি মান দিয়েই আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা এ যদি 5 হয় তার জন্য বের করি। এ ইকুয়াল টু 5 হলে বিন্দুগুলো কি কি হবে? এ তো দেয়াই আছে, আর সি এর মান এর জায়গায় আমরা 5 বসাবো। এ ছিল এখানে -6, তাহলে এখানে দেখো আমরা এখানে এ ছিল, এর জায়গায় আমরা 5 বসিয়ে দিলাম। তাহলে 3টা পয়েন্ট পেয়ে গেলাম। এখন যেভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেটা হলো, দেখো এটা একটা সূত্র আছে এ বি সি, এটাকে অ্যাকচুয়ালি
ম্যাট্রিক্সের নিয়ম বলা হয়, যেটা তোমরা পরে শিখবে। আপাতত শিখো। প্রথমে হাফ বসাবে, তারপরে এরকম একটা দাগ দেবে, দিয়ে এখন এই যে সংখ্যাগুলো এখানে -2 1, এটা আমরা উপরে নিচে বসাবো, এই যে -2 1 এভাবে। তারপরে বিতে আছে 10 10 6, সিতে আছে 5 -6। ঠিক আছে, তাহলে ঠিক এভাবে বসিয়ে দিলাম, এই 10 6, হ্যাঁ 5 -6 5 -6। এখন আবার যেটা করতে হবে, আবার এর মানটা বসাতে হবে, -2 1, এই দুইটা মান এখানে বসাতে হবে। তার মানে প্রথমে যেটা বসিয়েছি সেটাই কিন্তু আবার শেষেও বসাবো আমরা একইভাবে, এখানেও যা থাকবে এখানেও সেটাই থাকবে। তারপরে আমরা এই দাগটা টেনে দেব। ঠিক আছে, এটা ম্যাট্রিক্সের নিয়ম বলা হয়। এখন যেটা দেখবে, এটা কিন্তু খুব সহজ, তোমরা একবার বুঝতে না পারলে একটু 2বার 3বার দেখে নেবে, ইজিলি পারবে। এই যে এটা এইভাবে গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে, এভাবে আমরা গুণ করে দেখাবো। এই যে 6 2 যা 12, তাহলে মাইনাস আছে, 6 2 যা 12 -12। দেখো এখানে হাফ আছে, হাফ কিন্তু থাকবেই, এখানে -12, তার সাথে আমরা যোগ করব। দেখো এই -60, ঠিক আছে, 6 10 যা 60, তাহলে এখানে আমরা কিন্তু প্লাস সাইন বসাতে পারবো না, মাইনাসই হবে। 12 -60, তারপরের লাইন কোনটা, এটা বসালাম, এরপরে এটা গুণ করেছি। এবার 5 1 যা 5, এটা +5। এখন এটা হলো সূত্রের মাইনাস, এটা করার পরে মাইনাস বসবে, তারপরে ব্র্যাকেটে। এখন আবার আমরা এর আগে করেছিলাম এদিক থেকে এভাবে গুণ গুণ করে যোগ করেছি, হ্যাঁ, এবার করব এদিক থেকে গুণ করে, এই যে এই 3টা গুণ করে যোগ করব, ঠিক এভাবে। তাহলে প্রথমে আমরা কি গুণ করব, 10 1 যা 10, 5 6 যা 30, 6 2 যা 12। এই মাইনাস সহ কিন্তু গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে করে যোগ করে দেব। তাহলে 10 + 30 + 12। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখো। প্রথমে আমরা করেছি এই দুইটা গুণ, গুণ করে এটা বসিয়েছি। তারপরে 10 6 যা 60, -60, এই যে প্লাস করতে হবে, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এটা মাইনাস। তারপরে 5 1 যা 5, এই যে প্লাস করেছি, যেটা মাইনাস আছে সেটা কিন্তু মাইনাসই হবে, যেহেতু এখানে প্লাস করতে হবে। তারপরে এটা হলো ফর্মুলার মাইনাস, এখানে সবসময় মাইনাস হবে যখন এখানে শেষ হয়ে যাবে। এই 3টা গুণ করার পরে শেষ হয়ে গেল, এখন মাইনাস। এখন আমরা আবার উল্টা দিক থেকে গুণ করব। এই যে 10 1 যা এইটা, এই 3টা গুণ করে এখানে বসিয়ে দিলাম, গুণ করে যোগ করে দিলাম। ঠিক আছে, এখন এটা আমরা ক্যালকুলেশন করে তাহলে এটা সবগুলো যোগ বিয়োগ করবে, সবগুলো যোগ বিয়োগ করে আমরা এটা পাবো। ঠিক আছে, এটাই হলো আমাদের আনসার। এখন তাহলে আমরা সবগুলো প্লাস মাইনাস করে দিব। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে, যে এখানে কিন্তু নেগেটিভ মান আসবে, হ্যাঁ মাইনাস আসবে, মাইনাস যেটাই আসুক মাইনাস আসবে, কিন্তু মাইনাস আসলেও এই যে ভিতরে, এর ভিতরে এটাকে বলা হয় পরম মান, এর ভিতরে প্লাস আসলে তো আসলোই, আর যদি মাইনাস আসে সেটাও কিন্তু প্লাস হবে। ঠিক আছে, এর ভিতরে মাইনাস আসবে, অ্যাকচুয়ালি এটা আসবে -119, তো এটা প্লাস হয়ে যাবে। বর্গ একক, এটা হবে উত্তর। তাহলে একইভাবে আমরা a = 5 দিয়ে বের করলাম। এখন a = যদি 15 হয় সেক্ষেত্রে কি হবে, a = 15 হলে তাহলে আমরা মানগুলো বের করি, a -2 1, b 10 6, আর c 15 -6। দেখো একইভাবে আমরা আগের নিয়মেই বের করব।
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করছি। তাহলে সূত্র অনুযায়ী হাফ, তারপরে পরম মান, প্রথম মানটা বসাবো -2 1, তারপরে দ্বিতীয় মানটা 10 6, তৃতীয় মানটা 15 6, তারপরে আবার প্রথমটা। তোমরা প্রথমটা দেখে হয়তো ভালো করে বুঝতে পারো নাই, এখন আবার যখন দেখবে এটা ইজি হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা এই যে এই নিয়মে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে গুণ করে যোগ করে দেব। তাহলে -12 -60 +15 মাইনাস, ফর্মুলার মাইনাস, এখন এদিকে গুণ 10, এভাবে 90 12। এখন এখানেও আমাদের একই কাজ করতে হবে, যোগ বিয়োগ করে। এখানেও দেখা যাচ্ছে নেগেটিভ মান বেশি, সো এখানেও কিন্তু নেগেটিভ আসবে। কিন্তু এই যে পরম মানের জন্য এটা পজিটিভ হয়ে যাবে। এটাই হলো উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর একবার না বুঝলে বারবার দেখবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চারটি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি ডি দেয়া আছে, ঠিক আছে। বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চারটি বিন্দু দেওয়া আছে, এগুলো দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম যে নিয়মে করলাম পরম মানের, সেভাবেই কিন্তু আমরা আগেরটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, এটা আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে চারটা বিন্দু আছে, কোনো সমস্যা নেই, চারটা পাঁচটা যত বিন্দুই থাকুক, আমরা কিন্তু ঠিক এইভাবে এই নিয়মে বসিয়ে আমরা কিন্তু এগুলো সলভ করতে পারবো। তাহলে চলো 7 নাম্বারটা, চারটি বিন্দুর স্থানাঙ্ক তোমরা কিন্তু এটা গ্রাফে বসেও দেখতে পারো যে এটা কেমন চতুর্ভুজ আসে। আর D3 এই চারটা বিন্দু দেয়া আছে, এটা আমাদেরকে গ্রাফ পেপারে বসিয়ে নিতে হবে যাতে আমরা বুঝতে পারি কোন সিরিয়ালে এটা আছে। হ্যাঁ, এ বি সি ডি আমাদেরকে সিরিয়াল অনুযায়ী কিন্তু ওই সূত্রের মধ্যে বসাতে হবে। তাহলে এই জন্য আমাদেরকে এটা গ্রাফে বসে যদি আমরা দেখি তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে প্রথমটা আমরা 2 ঘর করে নিচ্ছি। তাহলে 1 - 1 এটা এ, এরপরে বি 2 - 1 এটা বি, এরপরে সি 0 3, এটা সি, এরপর ডি 3 3, এই ডি। এখন আমরা এই পয়েন্টগুলো যোগ করে দেব। তাহলে দেখো এই যে ত্রিভুজটা পেলাম, এখন এই ত্রিভুজটা কেমন হলো দেখো, আমাদের সিরিয়ালি কিন্তু নিতে হবে। এখন আমরা যদি এ বি সি এটা ড্রয়িং না করে নিতাম, তাহলে দেখো আমরা সিরিয়ালি যদি নিতাম এ বি সি ডি এভাবে নিতাম, কিন্তু এখন আমাদের দেখো ত্রিভুজটাকে এক পাশ থেকে শুরু করে এভাবে শেষ করতে হবে। তাহলে আমরা কিভাবে নিব, এ বি ডি সি। ক্ষেত্রফল নির্ণয়ের নিয়মে কিন্তু এরকম চারদিক থেকে সিরিয়ালি ঘুরে আসতে হবে। তাহলে এই জন্যই কিন্তু আমাদের এই ফিগারটা এখানে গ্রাফের মধ্যে বসিয়ে দেখতে হলো যে কোনটার পরে কোনটা আসবে। তাহলে প্রথমে আমরা এ বসাবো, দেন বি, দেন ডি, তারপরে সি। ঠিক আছে, অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল হাফ, এটা তো সূত্রের হাফ। তাহলে প্রথমে আমরা এর মান বসাবো -1 1, এরপরে বি 2,
-1। এবার কিন্তু আমরা ডি এর মান বসাবো, হ্যাঁ, সিরিয়াল যেটা 3 3, তারপরে সি 0 3। তো এখন আমরা প্রথম মানটা আবার বসাবো, এর মানটা আবার বসাবো এই। এরপরে আমরা যে নিয়ম, আগের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা গুণ করে ঠিক এই সিরিয়ালে এভাবে গুণ করব, গুণ করে যোগ করব, তারপরে আবার এদিকে গুণ করব। এই যে এই ধরনের ডিজাইন আসবে আর কি জিনিসটা, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে সুবিধা। এই ডিজাইনে তোমরা গুণ করে যোগ করবে। তাহলে আমরা এখানে পাবো 1 + 6 + 9 + 0, আর সূত্রের মাইনাস, তারপরে 2 - 3 + 0 - 3। তাহলে এখন যোগ বিয়োগ করলে তাহলে উপরে পাচ্ছি আমরা 20/2, 10 বর্গ একক। এটাই হবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের দুইটা অঙ্ক যেহেতু ক্ষেত্রফল নিয়ে, এই দুটো মনোযোগ দিয়ে তোমরা দেখে নেবে কিভাবে করতে হয়, কথাগুলো ভালো করে শুনবে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে, অনেক সময় নিয়ে করতে হলো, ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি আনন্দ দেয়, সাবস্ক্রিপশন করে রাখবে, তাহলে দ্রুত তোমাদের কাছে পরবর্তী ভিডিওগুলোও পৌঁছে যাবে। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আল্লাহ হাফেজ।